কি আশ্চর্য ব্যাপার, এইটুকু মেয়ের এত বুদ্ধি। মেয়েটা একদিনেই বিক্রমকে আপন করে নিল, নিজের ভাইয়ের মতো তার খেয়ালও রাখছে। তাছাড়া বিক্রমও তাকে নিজের দিদির মতোই মনে করে নিয়েছে। বিক্রম স্কুলে চলে যাওয়ার পর কমলা কবিতার কাছে যায়। কবিতা, আমি তোমার আর তোমার বোনের জন্য ভাড়া ঘরের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে মেম সাহেব, আমি তাহলে আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কবিতা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি আমার বিক্রমের খেয়াল রাখো তাহলে আমি অনেক খুশি হব। ঠিক আছে মেম সাহেব, আমি তাহলে প্রত্যেকদিন এখানে চলে আসব। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। তুমি এখানে এসে আমার বিক্রমের খুব ভালো করে খেয়াল রাখবে। তার বিনিময়ে তোমার যা লাগবে এখান থেকে পেয়ে যাবে। তোমাকে বাইরে কোনো জায়গায় আর কাজ করতে হবে না। এরপর কবিতা তার বোনকে নিয়ে ভাড়া ঘরে চলে যায়। সে প্রত্যেকদিন কমলা দেবীর বাড়িতে এসে বিক্রমের দেখাশোনা করত এবং বিকাল বেলায় বাড়ি ফিরে যেত। এভাবে দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায়। কবিতার ছোট বোন পিঙ্কি 18 বছরের হয়ে গেলে কবিতা তাকে একটি হোস্টেলে ভর্তি করে দেয় এবং কমলা দেবীর বাড়িতে থাকতে শুরু করে। অপরদিকে কমলা দেবীর ছেলে বিক্রম 21 বছরের হয়ে যায়। এরকমই একদিন, দিদি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। কলেজ থেকে এসে হাত মুখ না ধুয়ে খেতে বসে পড়লে? যাও, তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে নাও, তারপর খাবার দেব। না, হাত মুখ ধুতে পারবো না, এখনই খেতে দিতে হবে। দেখুন না কাকিমা, বিক্রম দিন দিন অনেক জেদি হয়ে গেছে। তোমার অতিরিক্ত আদরের জন্যই তো হয়েছে। যেভাবে তাকে মাথায় তুলেছিলে এবারে সামলাও। আমি বাবা তোমাদের ঝামেলায় থাকতে পারবো না। কমলা দেবী এই বলে সেখান থেকে চলে যায়। কমলার চলে যাওয়ার পর বিক্রম কবিতাকে বলে, মা একদম ঠিক কথা বলেছে দিদি। ছোটবেলা থেকে তুমি অনেক আদর যত্নে আমাকে মানুষ করেছো। তুমি যদি না থাকতে জানি না আমার কি হতো। তুমি আমাকে এবং তোমার ছোট বোনকে অনেক কষ্টে মানুষ করেছো। আচ্ছা দিদি, সব সময় তোমার ছোট বোনের কথা শুনি, কিন্তু এতদিন পর্যন্ত একবারও তার সঙ্গে দেখা হলো না। সে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। তার পরীক্ষা শেষ হয়ে গেলে একদিন নিশ্চয় এখানে নিয়ে আসবো, তারপর তার সঙ্গে দেখা করে নিস। এরপর বিক্রম সেখান থেকে চলে যায়। বিক্রমের চলে যাওয়ার পর কবিতা মনে মনে কিছু ভাবতে শুরু করে। আমার ভাই সূর্য যদি আজ আমাদের সঙ্গে থাকতো তাহলে বিক্রমের মতো এত বড় হয়ে যেত। জানি না সে এখন কোথায় আছে। আমি এটাই প্রার্থনা করব, সে যেখানেই থাকুক যেন খুব ভালো থাকুক। কবিতা এসব কথা ভাবতে থাকে। অপরদিকে তাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে চন্দনদের বাড়িতে, এই নাও ওস্তাদ, যেই পার্টি থেকে টাকা আদায় করতে বলেছিলে সেটা নিয়ে এসেছি। প্রথমে একটু নাটক করছিল, হাত চালাতেই সব ঠিক হয়ে গেল। সাবাস সূর্য, আমি জানতাম তুই ঠিক টাকাটা নিয়ে আসবি। এই নে তোর বকশিস 20,000 টাকা। আজ এখান থেকে খাওয়া দাওয়া করে যাস। শিল্পা, চন্দনকে খাবার দিয়ে দে। ঠিক আছে বাবা, দিয়ে দিচ্ছি। এরকমই একদিন বিক্রম যখন কলেজে ছিল এমন সময় এক মেয়েকে দেখে তার খুব পছন্দ হয়। এরপর বিক্রম তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপার মিস্টার, তুমি এভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে কেন? মেয়েদের বিরক্ত করতে তোমার লজ্জা করে না? আসলে ম্যাডাম, তুমি এই কলেজের সবচেয়ে সুন্দর মেয়ে, তাই একটু সামনে থেকে দেখছি। সুন্দর হলেই দেখতে হবে? তুমি কি চাও আমি সবাইকে ডেকে তোমার অপমান করি? আরে তুমি আমাকে ভুল বুঝো না, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমার মতো ছেলে অনেক দেখেছি। এবারে যাও, নিজের কাজ করো, আমার কাছে বেকার কথা বলার মতো সময় নেই। মেয়েটি এই বলে সেখান থেকে চলে যায় এবং কলেজ শেষ হলে নিজের হোস্টেলে ফিরে যায়। মনে হয় ছেলেটি সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ছেলেটি অনেক বড় লোক। সে যদি জানতে পারে আমি অনাথ আর গরিব তাহলে সে হয়তো আমাকে আর পছন্দ করবে না। কিন্তু আমি যদি তার সামনে বড়লোক হওয়ার নাটক করি তাহলে কোনো সমস্যা হবে না। মেয়েটি তার হোস্টেলে বসে নানা রকমের কথা ভাবছিল। সে মনে মনে এটা ভেবে নেয় যে বিক্রমের সামনে নিজেকে বড়লোক বলে তার সাথে প্রেম করবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সব থেকে ভালো আইডিয়া হবে। আমি বিক্রমকে বলবো আমার বাবা আমেরিকায় থাকে। একবার তার সঙ্গে বিয়ে হয়ে গেলে আমি সারা জীবন সুখে থাকতে পারবো। মেয়েটি এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে গিয়ে সে বিক্রমের কাছে যায়। সরি বিক্রম, কাল আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার সেরকম ভাবে কথা বলাটা ঠিক হয়নি। না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কাল আমার অনেক দুঃখ হয়েছিল,
আমি কত স্বপ্ন নিয়ে তোমাকে মনের কথা বলতে এসেছিলাম। বললাম তো সরি। আমার ভুলের শাস্তি হিসেবে আমাকে কি করতে হবে বলো? কি আর করতে হবে, আমাকে একটু ভালোবাসলেই সব ভুল ক্ষমা হয়ে যাবে। সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি বিক্রম। মেয়েটি এই বলে সেখান থেকে ছুটে পালিয়ে যায় এবং নিজের হোস্টেলে ফিরে যায়। সেদিন বিকাল বেলায় সেই মেয়েটি যখন নিজের হোস্টেল রুমে বসেছিল, এমন সময় কবিতা সেখানে আসে। কেমন আছিস পিঙ্কি? আরে দিদি, তুমি অনেকদিন পর এখানে এলে, কেমন আছো বলো? তোকে ছাড়া কেমন আর থাকতে পারি, বাড়ির কাজে ব্যস্ত থাকার কারণে এখানে আসতে পারছিলাম না, কিন্তু তোকে দেখার জন্য মনটা অনেক ছটফট করছিল। তুই ভালো আছিস তো পিঙ্কি? হ্যাঁ দিদি, আমি অনেক ভালো আছি। আমি তোর জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে নিয়ে এসেছি, আজ আমি নিজের হাতে তোদেরকে খাইয়ে দেব। আরে দিদি, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি নিজের হাতে খেয়ে নেব। তুমি এবার যাও। মানে সামনে পরীক্ষা তো, পড়াশোনার অনেক চাপ আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই ভালোভাবে পড়াশোনা করে অনেক উন্নতি কর, এটাই আমার ইচ্ছে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দিদি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। এবারে তুমি যাও। আর একটা কথা পিঙ্কি, বেশি রাত জেগে থাকিস না যেন, সময় মতো ঘুমিয়ে পড়বি। আর তোর যখন যা লাগবে আমাকে বলে দিস, আমি দিয়ে যাব। আরে ঠিক আছে দিদি, যা লাগবে বলে দেব। এবারে তুমি যাও, আমাকে পড়তে বসতে হবে। এরপর কবিতা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পিঙ্কি যখন বিক্রমের অপেক্ষায় কলেজের গার্ডেনে বসেছিল, এমন সময় রাজু নামের এক ছেলে সেখানে আসে এবং পিঙ্কিকে বিরক্ত করতে থাকে। চুপচাপ এখান থেকে চলে যা রাজু, আমি তোর সঙ্গে কোনো রকমেরই কথা বলতে চাই না। সেই বিক্রমের মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আমি তোকে এতদিন থেকে লাইন মারছি আর তুই বিক্রমকে হ্যাঁ বলে দিলি? আমার যাকে পছন্দ হবে আমি তাকেই প্রেম করব। প্রেম করার জন্য আমি তোর কাছ থেকে পারমিশন নিতে যাব কেন? আমি যখন কোনো জিনিস পছন্দ করে ফেলি তখন না পাওয়া পর্যন্ত তার পেছনে পড়ে থাকি। তোকে এত সহজে আমি ছাড়বো না। চল, আজ তোকে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে। রাজু এই বলে পিঙ্কির হাত ধরতে চায়, কিন্তু এমন সময় পিঙ্কি তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। কাজটা তুই একদম ভালো করিসনি পিঙ্কি। কলেজের এত ছেলে মেয়েদের সামনে তুই আমাকে চড় মেরেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে, এই বলে গেলাম। রাজু এই বলে সেখান থেকে চলে যায়। সেদিন বিকেল বেলায় চন্দনদের বাড়িতে চন্দন যখন তার মেয়ে এবং সূর্যের সঙ্গে বসেছিল, এমন সময় রাজু সেখানে যায়। চন্দন ওস্তাদ, তোমাকে ফোনে যে কাজটা করার কথা বলেছিলাম মনে আছে তো? এই নাও, সেই কাজের জন্য 30,000 টাকা নিয়ে এসেছি। আরে হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে, তাই তো সূর্যকে এখানে ডেকেছি। তা তুমি ছবিটা নিয়ে এসেছো? হ্যাঁ নিয়ে এসেছি, এই নাও। সূর্য, কাল তোকে আবার একটা কাজ করতে হবে। এই মেয়েটার ছবি ভালো করে দেখে নে, সামনের কলেজে পড়াশোনা করে। কাল তাকে কলেজ থেকে তুলে নিয়ে এখানে চলে আসিস। আরে ওস্তাদ, তুমি তো জানো এসব কাজ আমার একদম ভালো লাগে না। ছেলেদের সঙ্গে মারামারি করার কাজ থাকলে দাও, আমি মেয়েদের কিডন্যাপ করতে পারবো না। এরকম করে বলিস না সূর্য, আমি এই কাজটার জন্য 30,000 টাকা নিয়েছি। তাছাড়া সেই মেয়েটা ভালো নয়, কলেজের সকলের সামনে রাজুকে অপমান করেছে। এই কাজটা তোকে করতেই হবে সূর্য, না হলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। চন্দনের কথায় সূর্য রাজি হয়ে যায়। পরের দিন পিঙ্কি যখন বিক্রমের সঙ্গে কলেজে ঘোরাফেরা করছিল, এমন সময় সূর্য সেখানে আসে এবং বিক্রমকে অনেক মারধর করার পর পিঙ্কিকে নিয়ে চন্দনের বাড়িতে পৌঁছায়। এই নাও ওস্তাদ, তোমার কথা মতো মেয়েটাকে ধরে নিয়ে এসেছি। ঠিক আছে, তুই মেয়েটাকে এখানেই রাখ, আমি রাজুকে নিয়ে আসছি। চন্দন সেখান থেকে চলে যাওয়ার পর পিঙ্কি সূর্যকে বলে, তার মানে রাজু তোমাকে টাকা দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে? সামান্য টাকার জন্য তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? আর যদি তোমার কোনো বোন থাকতো তাহলে কি তুমি তার সঙ্গেও এরকম করতে? আমার বোনের দিকে যদি কেউ চোখ তুলে তাকাতো তাহলে আমি তার চোখ উপড়ে নিতাম। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো দাদা? আমিও তো তোমার বোনের মতোই। আর যদি আমার সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তাহলে আমি আত্মহত্যা করব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। এসব তুমি কি বলছো? ওই রাজু মোটেও ভালো ছেলে নয়, আমাকে তার হাতে তুলে দিও না। নিজের বোন মনে করে আমাকে ছেড়ে দাও দাদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে ছেড়ে দাও। পিঙ্কি সূর্যকে এসব কথা বলছিল, এমন সময় চন্দন রাজুকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। এই দেখো রাজু, তুমি যে মেয়েটার কথা বলছিলে আমরা তাকে ধরে এনেছি। এবার তুমি এই মেয়েটার সঙ্গে যা ইচ্ছা করতে পারো। রাজু, তুই যে এতটা খারাপ কাজ করতে পারবি আমি কোনোদিনও আশা করিনি। তুই আমাকে কিডন্যাপ করালি।
হ্যাঁ, কিডন্যাপ করিয়েছি। তোর জন্য কাল সকলের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। আজ আমি তোর এমন অবস্থা করব যে তুই কাউকে মুখ দেখাতে পারবি না। আরে সূর্য, চল আমরা বাইরে যাই। রাজু যা করতে চায় তাকে করতে দে। চন্দন এই বলে রাজুকে নিয়ে বাড়ির বাইরে চলে যায় এবং বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে দেয়। ওস্তাদ, তুমি মেয়েটাকে বাড়িতে একা ছেড়ে দিলে, রাজু যদি তার কোনো রকম ক্ষতি করে তাহলে কি হবে? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না সূর্য। আমরা মেয়েটাকে রাজুর হাতে তুলে দিয়েছি, আমাদের কাজ শেষ। বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও। কি আশ্চর্য ব্যাপার, এইটুকু মেয়ের এত বুদ্ধি! মেয়েটা একদিনেই বিক্রমকে আপন করে নিল, নিজের ভাইয়ের মতো তার খেয়ালও রাখছে। তাছাড়া বিক্রমও তাকে নিজের দিদির মতোই মনে করে নিয়েছে। বিক্রম স্কুলে চলে যাওয়ার পর কমলা কবিতার কাছে যায়। কবিতা, আমি তোমার আর তোমার বোনের জন্য ভাড়া ঘরের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে মেম সাহেব, আমি তাহলে আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কবিতা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি আমার বিক্রমের খেয়াল রাখো তাহলে আমি অনেক খুশি হব। ঠিক আছে মেম সাহেব, আমি তাহলে প্রত্যেকদিন এখানে চলে আসব। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। তুমি এখানে এসে আমার বিক্রমের খুব ভালো করে খেয়াল রাখবে। তার বিনিময়ে তোমার যা লাগবে এখান থেকে পেয়ে যাবে। তোমাকে বাইরে কোনো জায়গায় আর কাজ করতে হবে না। এরপর কবিতা তার বোনকে নিয়ে ভাড়া ঘরে চলে যায়। সে প্রত্যেকদিন কমলা দেবীর বাড়িতে এসে বিক্রমের দেখাশোনা করত এবং বিকাল বেলায় বাড়ি ফিরে যেত। এভাবে দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায়। কবিতার ছোট বোন পিঙ্কি 18 বছরের হয়ে গেলে কবিতা তাকে একটি হোস্টেলে ভর্তি করে দেয় এবং কমলা দেবীর বাড়িতে থাকতে শুরু করে। অপরদিকে কমলা দেবীর ছেলে বিক্রম 21 বছরের হয়ে যায়। এরকমই একদিন, দিদি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। কলেজ থেকে এসে হাত মুখ না ধুয়ে খেতে বসে পড়লে? যাও, তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে নাও, তারপর খাবার দেব। না, হাত মুখ ধুতে পারবো না, এখনই খেতে দিতে হবে। দেখুন না কাকিমা, বিক্রম দিন দিন অনেক জেদি হয়ে গেছে। তোমার অতিরিক্ত আদরের জন্যই তো হয়েছে। যেভাবে তাকে মাথায় তুলেছিলে এবারে সামলাও। আমি বাবা তোমাদের ঝামেলায় থাকতে পারবো না। কমলা দেবী এই বলে সেখান থেকে চলে যায়। কমলার চলে যাওয়ার পর বিক্রম কবিতাকে বলে, মা একদম ঠিক কথা বলেছে দিদি। ছোটবেলা থেকে তুমি অনেক আদর যত্নে আমাকে মানুষ করেছো। তুমি যদি না থাকতে জানি না আমার কি হতো। তুমি আমাকে এবং তোমার ছোট বোনকে অনেক কষ্টে মানুষ করেছো। আচ্ছা দিদি, সব সময় তোমার ছোট বোনের কথা শুনি, কিন্তু এতদিন পর্যন্ত একবারও তার সঙ্গে দেখা হলো না। সে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। তার পরীক্ষা শেষ হয়ে গেলে একদিন নিশ্চয় এখানে নিয়ে আসবো, তারপর তার সঙ্গে দেখা করে নিস। এরপর বিক্রম সেখান থেকে চলে যায়। বিক্রমের চলে যাওয়ার পর কবিতা মনে মনে কিছু ভাবতে শুরু করে। আমার ভাই সূর্য যদি আজ আমাদের সঙ্গে থাকতো তাহলে বিক্রমের মতো এত বড় হয়ে যেত। জানি না সে এখন কোথায় আছে। আমি এটাই প্রার্থনা করব, সে যেখানেই থাকুক যেন খুব ভালো থাকুক। কবিতা এসব কথা ভাবতে থাকে। অপরদিকে তাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে চন্দনদের বাড়িতে, এই নাও ওস্তাদ, যেই পার্টি থেকে টাকা আদায় করতে বলেছিলে সেটা নিয়ে এসেছি। প্রথমে একটু নাটক করছিল, হাত চালাতেই সব ঠিক হয়ে গেল। সাবাস সূর্য, আমি জানতাম তুই ঠিক টাকাটা নিয়ে আসবি। এই নে তোর বকশিস 20,000 টাকা। আজ এখান থেকে খাওয়া দাওয়া করে যাস। শিল্পা, চন্দনকে খাবার দিয়ে দে। ঠিক আছে বাবা, দিয়ে দিচ্ছি। এরকমই একদিন বিক্রম যখন কলেজে ছিল এমন সময় এক মেয়েকে দেখে তার খুব পছন্দ হয়। এরপর বিক্রম তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপার মিস্টার, তুমি এভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে কেন? মেয়েদের বিরক্ত করতে তোমার লজ্জা করে না? আসলে ম্যাডাম, তুমি এই কলেজের সবচেয়ে সুন্দর মেয়ে, তাই একটু সামনে থেকে দেখছি। সুন্দর হলেই দেখতে হবে? তুমি কি চাও আমি সবাইকে ডেকে তোমার অপমান করি? আরে তুমি আমাকে ভুল বুঝো না, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমার মতো ছেলে অনেক দেখেছি। এবারে যাও, নিজের কাজ করো, আমার কাছে বেকার কথা বলার মতো সময় নেই। মেয়েটি এই বলে সেখান থেকে চলে যায় এবং কলেজ শেষ হলে নিজের হোস্টেলে ফিরে যায়। মনে হয় ছেলেটি সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ছেলেটি অনেক বড় লোক। সে যদি জানতে পারে আমি অনাথ আর গরিব
তাহলে সে হয়তো আমাকে আর পছন্দ করবে না, কিন্তু আমি যদি তার সামনে বড়লোক হওয়ার নাটক করি তাহলে কোনো সমস্যা হবে না। মেয়েটি তার হোস্টেলে বসে নানা রকমের কথা ভাবছিল। সে মনে মনে এটা ভেবে নেয় যে বিক্রমের সামনে নিজেকে বড়লোক বলে তার সাথে প্রেম করবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সব থেকে ভালো আইডিয়া হবে। আমি বিক্রমকে বলবো আমার বাবা আমেরিকায় থাকে, একবার তার সঙ্গে বিয়ে হয়ে গেলে আমি সারা জীবন সুখে থাকতে পারবো। মেয়েটি এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে গিয়ে সে বিক্রমের কাছে যায়। সরি বিক্রম, কাল আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার সেরকম ভাবে কথা বলাটা ঠিক হয়নি। না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কাল আমার অনেক দুঃখ হয়েছিল। আমি কত স্বপ্ন নিয়ে তোমাকে মনের কথা বলতে এসেছিলাম। বললাম তো সরি। আমার ভুলের শাস্তি হিসেবে আমাকে কি করতে হবে বলো? কি আর করতে হবে, আমাকে একটু ভালোবাসলেই সব ভুল ক্ষমা হয়ে যাবে। সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি বিক্রম। মেয়েটি এই বলে সেখান থেকে ছুটে পালিয়ে যায় এবং নিজের হোস্টেলে ফিরে যায়। সেদিন বিকাল বেলায় সেই মেয়েটি যখন নিজের হোস্টেল রুমে বসেছিল, এমন সময় কবিতা সেখানে আসে। কেমন আছিস পিঙ্কি? আরে দিদি, তুমি অনেকদিন পর এখানে এলে, কেমন আছো বলো? তোকে ছাড়া কেমন আর থাকতে পারি, বাড়ির কাজে ব্যস্ত থাকার কারণে এখানে আসতে পারছিলাম না, কিন্তু তোকে দেখার জন্য মনটা অনেক ছটফট করছিল। তুই ভালো আছিস তো পিঙ্কি? হ্যাঁ দিদি, আমি অনেক ভালো আছি। আমি তোর জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে নিয়ে এসেছি। আজ আমি নিজের হাতে তোদেরকে খাইয়ে দেব। আরে দিদি, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি নিজের হাতে খেয়ে নেব। তুমি এবার যাও। মানে সামনে পরীক্ষা তো, পড়াশোনার অনেক চাপ আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই ভালোভাবে পড়াশোনা করে অনেক উন্নতি কর, এটাই আমার ইচ্ছে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দিদি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। এবারে তুমি যাও। আর একটা কথা পিঙ্কি, বেশি রাত জেগে থাকিস না যেন, সময় মতো ঘুমিয়ে পড়বি। আর তোর যখন যা লাগবে আমাকে বলে দিস, আমি দিয়ে যাব। আরে ঠিক আছে দিদি, যা লাগবে বলে দেব। এবারে তুমি যাও, আমাকে পড়তে বসতে হবে। এরপর কবিতা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পিঙ্কি যখন বিক্রমের অপেক্ষায় কলেজের গার্ডেনে বসেছিল, এমন সময় রাজু নামের এক ছেলে সেখানে আসে এবং পিঙ্কিকে বিরক্ত করতে থাকে। চুপচাপ এখান থেকে চলে যা রাজু, আমি তোর সঙ্গে কোনো রকমেরই কথা বলতে চাই না। সেই বিক্রমের মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আমি তোকে এতদিন থেকে লাইন মারছি আর তুই বিক্রমকে হ্যাঁ বলে দিলি? আমার যাকে পছন্দ হবে আমি তাকেই প্রেম করব। প্রেম করার জন্য আমি তোর কাছ থেকে পারমিশন নিতে যাব কেন? আমি যখন কোনো জিনিস পছন্দ করে ফেলি তখন না পাওয়া পর্যন্ত তার পেছনে পড়ে থাকি। তোকে এত সহজে আমি ছাড়বো না। চল, আজ তোকে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে। রাজু এই বলে পিঙ্কির হাত ধরতে চায়, কিন্তু এমন সময় পিঙ্কি তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। কাজটা তুই একদম ভালো করিসনি পিঙ্কি। কলেজের এত ছেলে মেয়েদের সামনে তুই আমাকে চড় মেরেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে, এই বলে গেলাম। রাজু এই বলে সেখান থেকে চলে যায়। সেদিন বিকেল বেলায় চন্দনদের বাড়িতে চন্দন যখন তার মেয়ে এবং সূর্যের সঙ্গে বসেছিল, এমন সময় রাজু সেখানে যায়। চন্দন ওস্তাদ, তোমাকে ফোনে যে কাজটা করার কথা বলেছিলাম মনে আছে তো? এই নাও, সেই কাজের জন্য 30,000 টাকা নিয়ে এসেছি। আরে হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে, তাই তো সূর্যকে এখানে ডেকেছি। তা তুমি ছবিটা নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি, এই নাও। সূর্য, কাল তোকে আবার একটা কাজ করতে হবে। এই মেয়েটার ছবি ভালো করে দেখে নে, সামনের কলেজে পড়াশোনা করে। কাল তাকে কলেজ থেকে তুলে নিয়ে এখানে চলে আসিস। আরে ওস্তাদ, তুমি তো জানো এসব কাজ আমার একদম ভালো লাগে না। ছেলেদের সঙ্গে মারামারি করার কাজ থাকলে দাও, আমি মেয়েদের কিডন্যাপ করতে পারবো না। এরকম করে বলিস না সূর্য, আমি এই কাজটার জন্য 30,000 টাকা নিয়েছি। তাছাড়া সেই মেয়েটা ভালো নয়, কলেজের সকলের সামনে রাজুকে অপমান করেছে। এই কাজটা তোকে করতেই হবে সূর্য, না হলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। চন্দনের কথায় সূর্য রাজি হয়ে যায়। পরের দিন পিঙ্কি যখন বিক্রমের সঙ্গে কলেজে ঘোরাফেরা করছিল, এমন সময় সূর্য সেখানে আসে এবং বিক্রমকে অনেক মারধর করার পর পিঙ্কিকে নিয়ে চন্দনের বাড়িতে পৌঁছায়। এই নাও ওস্তাদ, তোমার কথা মতো মেয়েটাকে ধরে নিয়ে এসেছি। ঠিক আছে, তুই মেয়েটাকে এখানেই রাখ, আমি রাজুকে নিয়ে আসছি। চন্দন সেখান থেকে চলে যাওয়ার পর পিঙ্কি সূর্যকে বলে, তার মানে রাজু তোমাকে টাকা দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে? সামান্য টাকার জন্য তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? আর যদি তোমার কোনো বোন থাকতো তাহলে কি তুমি তার সঙ্গেও এরকম করতে? আমার বোনের দিকে যদি কেউ চোখ তুলে তাকাতো
তাহলে আমি তার চোখ উপড়ে নিতাম। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো দাদা? আমিও তো তোমার বোনের মতোই। আর যদি আমার সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তাহলে আমি আত্মহত্যা করব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। এসব তুমি কি বলছো? ওই রাজু মোটেও ভালো ছেলে নয়, আমাকে তার হাতে তুলে দিও না। নিজের বোন মনে করে আমাকে ছেড়ে দাও দাদা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও। পিঙ্কি সূর্যকে এসব কথা বলছিল। এমন সময় চন্দন রাজুকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। এই দেখো রাজু, তুমি যেই মেয়েটার কথা বলছিলে আমরা তাকে ধরে এনেছি। এবার তুমি এই মেয়েটার সঙ্গে যা ইচ্ছা করতে পারো। রাজু, তুই যে এতটা খারাপ কাজ করতে পারবি আমি কোনোদিনও আশা করিনি। তুই আমাকে কিডন্যাপ করালি। হ্যাঁ, কিডন্যাপ করিয়েছি। তোর জন্য কাল সকলের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। আজ আমি তোর এমন অবস্থা করব যে তুই কাউকে মুখ দেখাতে পারবি না। আরে সূর্য, চল আমরা বাইরে যাই। রাজু যা করতে চায় তাকে করতে দে। চন্দন এই বলে রাজুকে নিয়ে বাড়ির বাইরে চলে যায় এবং বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে দেয়। ওস্তাদ, তুমি মেয়েটাকে বাড়িতে একা ছেড়ে দিলে। রাজু যদি তার কোনো রকম ক্ষতি করে তাহলে কি হবে? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না সূর্য, আমরা মেয়েটাকে রাজুর হাতে তুলে দিয়েছি, আমাদের কাজ শেষ। বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও।